শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার মন্তব্যে দোলাইয়ে রাজনৈতিক উত্তাপ, কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া, কালাইনে রন্ধন গ্যাসের সংকট, ক্ষুব্ধ গ্রাহকরা। শনিবার গুয়াহাটিতে অমিত শাহের রোড শো, ১ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে ফেরিঘাটে বাস ডুবি, নিহত বেড়ে ২৩, রয়েছেন ৮ শিশুসহ ১১ জন নারী। অসমীয়াদের আর কেউ রক্তচক্ষু দেখাতে পারবে না, ৫ বছরে মেয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রার্থী না হয়ে শিলচর তাতিয়ে দিলেন সাংসদ সুস্মিতা। রাজদীপের বিরুদ্ধে বইছে প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সি। ৯ থেকে ২৯ এপ্রিল রাজ্যে এক্সিট পোল নিষিদ্ধ। উত্তর করিমগঞ্জে সংখ্যালঘুদের বিজেপিতে যোগদান, নির্বাচনের আগে নতুন সমীকরণ। বদরপুর অঞ্চলে প্রচারে ঝড় তুলছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। এবং সর্বশেষ খবরটি হল কাটলিজোড়ায় কর্মী সভায় জোরদার প্রচারে কংগ্রেস প্রার্থী রাহুল রায়। এবারে শুনুন বিস্তারিত খবর। কংগ্রেস মুসলমানদের দল কাছাড় জেলা সভাপতি রূপম সাহার এই মন্তব্যকে কেন্দ্র করে দোলাইয়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক এবং দেখা দিয়েছে প্রবল প্রতিক্রিয়াও। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেন না। এই ধরনের মন্তব্য করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছেন বিজেপির সভাপতি রূপম সাহা। রাজন পালিত আরও বলেন, যদি সত্যি বিজেপি মনে করে যে তারা সংখ্যালঘুদের সমর্থন পায় না, তাহলে আগে বিজেপির সংখ্যালঘু মোর্চার কমিটিগুলো বাতিল করে দেখা। অন্যথায় সংখ্যালঘুদের নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে উঠেছে। পরবর্তী খবরটি হল কালাইনে রন্ধন গ্যাসের সংকট, ক্ষুব্ধ গ্রাহকরা। কাছাড় জেলার কালাইন এলাকায় তীব্র রন্ধন গ্যাস সংকটকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, ১ সপ্তাহেরও বেশি সময় ধরে কালাইনের গ্যাস এজেন্সিগুলিতে গৃহস্থালির সিলিন্ডার মিলছে না। ফলে ভোর থেকেই শতাধিক গ্রাহক এজেন্সির সামনে ভিড় জমাচ্ছেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। গ্যাসের অভাবে অতিষ্ঠ গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, গ্যাস এজেন্সিগুলি কৃত্রিম সংকট তৈরি করে একই সিলিন্ডার কালোবাজারে ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে বিক্রি করছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল শনিবার গুয়াহাটিতে অমিত শাহর রোড শো, ১ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজ্য জুড়ে প্রার্থীদের প্রচার তৎপরতা জোরদার হচ্ছে। ইতিমধ্যে বিজেপি ও কংগ্রেস উভয় দলই তাদের স্টার প্রচারকদের তালিকা প্রকাশ করেছে। সেই অনুযায়ী আগামী ২৮ মার্চ গুয়াহাটিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ১ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, ২৮ মার্চ গুয়াহাটিতে আর্য বিদ্যাপীঠ থেকে পল্টন বাজারের নেপালি মন্দির পর্যন্ত রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরের দিন অর্থাৎ ২৯ মার্চ ডেকিয়াজুলি এবং টিহুর চামতায় দুটি সভায় অংশগ্রহণ করবেন তিনি। ১ এপ্রিল গহপুর এবং গোগামুখে দুটি প্রচার সভায় অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। বিশ্বনাথ জেলার বিহালিতে জেলার সবকটি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি। পাশাপাশি ধেমাজি ও লখিমপুর জেলার প্রার্থীদের হয়ে গোগামুখে একটি সভা করবেন। এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুটি, প্রতিরক্ষা মন্ত্রী একটি এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ একটি প্রচার সভায় অংশগ্রহণ করবেন। জানা যায়, আগামী ৫ এপ্রিল নির্বাচনী প্রচারে অংশ নিতে ফের আসবেন মোদী। টিংখং কেন্দ্রের অন্তর্গত হুয়াং, মোরান ও মাহমরা অঞ্চলের সংযোগস্থলে একটি জনসভা অনুষ্ঠিত হবে। তবে সবার সুনির্দিষ্ট স্থান এখনও নির্ধারিত হয়নি। অন্যদিকে ৫ এপ্রিলও দুটি নির্বাচনী সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলার প্রার্থীদের সমর্থনে মোরানে প্রচার চালানোর পাশাপাশি একই দিনে হুজাই ও লামডিং এলাকাতেও জনসভা করবেন তিনি। পরবর্তী খবরটি হল বাংলাদেশে ফেরিঘাটে বাস ডুবি, নিহত বেড়ে ২৩, রয়েছেন ৮ শিশুসহ ১১ জন নারী। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে 11 জন নারী, 8 জন শিশু এবং 4 জন পুরুষ রয়েছেন। আজ সকালে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে 21 জনের মরদেহ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 2 জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী খবরটি হলো, তার আমলে আগামী 5 বছর বাংলাদেশি মিয়াদের জীবন যে সুখকর হবে না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নগাঁওয়ে দলীয় প্রার্থী রূপক শর্মার হয়ে এক প্রচার সভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, মিয়াদের দাপট রুখতে গত 5 বছরে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী 5 বছরে মিয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, যাতে কেউ অসমিয়াদের আর রক্তচক্ষু দেখাতে না পারে। এমনকি গন্ডার হত্যাকারী নগাঁওয়ের কংগ্রেসের দাপুটে নেতাও নজর নামিয়ে ঘর থেকে বের হবেন। মিয়াদের আর সাহস হবে না অসমিয়াদের সামনে দাঁড়ানোর, কেননা গত 5 বছরে অসমিয়া মানুষ অনেক সাহসী হয়েছেন। মিয়াদের দাদাগিরিও আর চলবে না, মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে তাদের। এর আগে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, আসামকে সুরক্ষিত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই বিজেপির সংকল্প, প্রতিজ্ঞাও বটে। আর আসামকে সুরক্ষিত করতে গত 5 বছরে 17 মন্দিরের জমি বাংলাদেশিদের হাত থেকে দখলমুক্ত করা হয়েছে। লাগাতার উচ্ছেদ অভিযান চালিয়ে গত 5 বছরে 1.5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করে অসমিয়ার অস্তিত্ব রক্ষা করেছে সরকার। বর্ধমানে জমি দখলমুক্ত করে আবির্ভাব ক্ষেত্র নির্মাণ করা হয়েছে। আগে কোনো সরকার উচ্ছেদ অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করার সাহস দেখাতে পারেনি। আগামী 5 বছরে আরও 5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হবে, অপরিচিতদের উচ্ছেদ করা হবে। 17 মন্দিরের জমি দখলকারীদের বুঝতে হবে তাদের দিন ফুরিয়ে গেছে, কেননা এখন কংগ্রেস নয়, শাসনে বিজেপি সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এখন আর কেউ কংগ্রেসের কথা শুনতে চান না, বিরোধীদের অবস্থা এখন অচল টাকার মতো। পরবর্তী খবরটি হলো, 9 থেকে 29 এপ্রিল রাজ্যে এক্সিট পোল নিষিদ্ধ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 9 এপ্রিল সকাল 7টা থেকে 29 এপ্রিল সন্ধ্যা 6:30 পর্যন্ত এক্সিট পোল পরিচালনা ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 126A ধারার উপধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ যে কোনো ধরনের প্রচার মাধ্যমে প্রযোজ্য হবে। এছাড়াও একই আইনের 126(1)B ধারায় বলা হয়েছে, ভোট গ্রহণ শেষ হওয়ার আগের 48 ঘন্টায় কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত বিষয় যেমন মতামত জরিপ বা সমীক্ষার ফলাফল ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করা যাবে না। আসামের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল সমস্ত সংবাদ মাধ্যম সংস্থা এবং সংশ্লিষ্ট পক্ষকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়। 126 আসনের আসাম বিধানসভা নির্বাচনে মূল লড়াই হতে চলেছে শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেসের মধ্যে। 2021 সালের নির্বাচনে বিজেপি, অসম গণ পরিষদ এবং ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেলের সমন্বয়ে গঠিত এনডিএ জোট 75টি আসন জিতেছিল, যার মধ্যে বিজেপি একাই পেয়েছিল 7টি আসন। অন্যদিকে কংগ্রেস, ইউডিএফ, বিপিএফ এবং বাম দলগুলির জোট মোট 16টি আসনে জয়ী হয়। পরবর্তী খবরটি হলো, প্রার্থী না হয়েও শিলচর তাতিয়ে দিলেন সুস্মিতা। রাজদীপের বিরুদ্ধে বইছে প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সি। ভোটারদের মধ্যে ডক্টর রাজদীপ রায়ের জনপ্রিয়তা কতটা রয়েছে, না পুরোটাই তোলানিতে। সামাজিক মাধ্যমে নানা মন্তব্য আর প্রতিক্রিয়াকে উস্কে দিয়ে নতুন টার্ম ব্যবহার করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এমপি এমএলএ পদে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকে, কিন্তু রাজদীপ তো এখন এমপি এমএলএ নন, তার বিরুদ্ধে এমন হাওয়া কেন? সুস্মিতার কথা, এটি প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সি। নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে বিষয়টির ব্যাখ্যা করেন তিনি। বলেন, আমি একজন ব্যারিস্টার বলে রাজনীতিবিদ হয়েও আমি যদি কোনো দরিদ্র মক্কেলকে বলি 5 লক্ষ টাকা ছাড়া তোমার মামলা লড়ব না, কোনো অসহায় মানুষকে যদি বলি এত টাকা ছাড়া তোমার জামিনের আবেদন নিয়ে আমি কোর্টে দাঁড়াবো না, তাহলে আমাকে নিয়ে মানুষের যে ধারণা হবে সেটি প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সি। অস্থিরোগ বিশেষজ্ঞ রাজদীপ রায়ের কি রোগীদের সঙ্গে এমনই আচরণ? সরাসরি এর জবাব না দিয়ে সুস্মিতা বলেন, একজন রাজনীতিবিদের ব্যবহার স্বচ্ছ ভাবমূর্তি এবং জনসংযোগের খুব দরকার।
শিলচরের সচেতন মানুষ ওইসব বিচার করেই ভোট দেবেন। তার কথায় শিলচর এখন বড় হচ্ছে বটে, কিন্তু তবু এখানে সবাই সবাইকে চেনেন। কিন্তু তৃণমূল কংগ্রেস কেন হাত তুলে নিল শিলচরের লড়াই থেকে? সুস্মিতার বক্তব্য, এখানে দাঁড়াতে হলে তাকে বা তার বোনকে দাঁড়াতে হতো। সেক্ষেত্রে তিনি আসামের অন্য আসনগুলির দিকে নজর দিতে পারতেন না। এছাড়া কংগ্রেসের অভিযোগ থাকে তৃণমূল কংগ্রেস তাদের ভোট কেটে নেয়, তাতে লাভবান হয় বিজেপি। এবার তারা শিলচর জিতে দেখান। অভিজিৎ পালের উদ্দেশ্যে অনেকটা চ্যালেঞ্জই ছুড়ে দিলেন। পরবর্তী খবরটি হলো, উত্তর করিমগঞ্জে সংখ্যালঘুদের বিজেপিতে যোগদান, নির্বাচনের আগে নতুন সমীকরণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠেছে। বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভারতীয় জনতা পার্টিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নতুনভাবে দলে যোগদানকারী সংখ্যালঘু সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমানে উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রশ্নে মানুষ নতুন বিকল্প খুঁজছেন। পরবর্তী খবরটি হলো, বদরপুরে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ নির্বাচনী প্রচারে কার্যত জ্বর তুলে দিয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক সভা সমিতি ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারের ডিলিমিটেশনের ফলে বদরপুর শহর অঞ্চল কাঠিগুড়া কেন্দ্রে অন্তর্ভুক্ত হয় শহরের ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর নিজেদের ভোটের সরাসরি প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই। বদরপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে নবীন ও প্রবীণ বিজেপি কর্মীদের নিয়ে একাধিক সভা করেন বিজেপি প্রার্থী। পরবর্তী খবরটি হলো, কাটলজোড়ায় কর্মী সভায় জোরদার প্রচারে কংগ্রেস প্রার্থী রাহুল রায়। হাইলাকান্দি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক রাহুল রায় কাটলজোড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে এক কর্মী সভায় অংশ নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পালের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় উপস্থিত থেকে প্রার্থী রাহুল রায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান। তিনি বলেন, আগামী 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সবাইকে সংগঠিত হয়ে প্রতিটি ঘরে পৌঁছে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল রায় তার পিতা গৌতম রায়ের দীর্ঘ রাজনৈতিক অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তবে বিগত প্রায় 10 বছর ধরে রায় পরিবার শাসন ক্ষমতার বাইরে থাকায় উন্নয়নের গতি কিছুটা স্তীমিত হয়েছে, যেন একটি গাছ পরিচর্যার অভাবে শুকিয়ে গেছে। সেই গাছকে আবার সজীব করে তোলার লক্ষ্যেই তিনি সামনে থেকে কাজ করতে চাইছেন বলে জানান। রাহুল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী 15 দিনের এই সময়ে সবাই যেন সেই গাছকে জল দেয়, অর্থাৎ গ্রাম গ্রামান্তরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ায়, তাদের মন জয় করে সংগঠনকে শক্তিশালী করে তোলে। এর মাধ্যমে ওই গাছ থেকে আবারও ফল পাওয়া সম্ভব হবে, যাতে সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারেন। তিনি আরও বলেন, বিগত কয়েক বছরে তিনি ক্ষমতায় না থাকলেও প্রাকৃতিক দুর্যোগ, বন্যা কিংবা অন্যান্য সংকটের সময় ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। গাড়মুড়া থেকে ধলাই চা বাগান, রূপাচোড়া, সোনাচোড়া থেকে উত্তর হাইলাকান্দির বিভিন্ন অঞ্চলে সমস্যা দেখা দিলে তিনি সেখানে পৌঁছে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।